আজকের ভিডিওটি শুধুমাত্র নবম থেকে দশম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু উঠলে তোমাদের জন্য। আজ আমি আলোচনা করব অসুখী একজন কবিতা থেকে কি কি এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আর তার সাথে সাথে 3 নম্বর এবং 5 নম্বরের কি কি প্রশ্ন এই কবিতা থেকে হতে পারে সম্ভাব্য, সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আর 1 মাস পর হয়তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাই তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখতে হবে। সবার আগে আমি বলবো তোমরা টেক্সটটা খুঁটে খুঁটে পড়ো, টেক্সটের বিকল্প কিছু হতে পারে না। পূর্বের ভিডিওতে আমি তোমাদের এই কবিতাটা জলের মতো সহজ করে উপস্থাপন করেছি। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো আর দেরি না করে আমরা পুরোদমে শুরু করি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, কিভাবে যুদ্ধ এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যারা কবিতাটা পড়েছো অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সম্পূর্ণটাই করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিশু আর বাড়িরা খুন হলো কি কারণে? কি বলবে? যুদ্ধে খুন হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? অবশ্যই উত্তর হবে কাঠ কয়লা। পরে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? বলবে শান্ত হলুদ দেবতারা। পরে প্রশ্ন, পাঠ্য অসুখী একজন কবিতাটির বাংলা অনুবাদক কে? বলবে নবারুণ ভট্টাচার্য। পরের নম্বর, অসুখী একজন কবিতার কথক কোথায় ঘুমিয়েছিলেন? বলবে ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানকার অবস্থা কেমন হয়েছিল? বলবে সব কাঠকয়লায় পরিণত হয়েছিল এবং শেষাংশে শহর পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরে দেখো আছে, অসুখী একজন কবিতায় যে একটি বাদ্যযন্ত্রের কথা আছে তার নাম কি? বলবে জল তরঙ্গ। কি বললাম? জল তরঙ্গ, এটি একটি বাদ্যযন্ত্র। পরে প্রশ্ন, অসুখী একজন কবিতায় বর্ণিত সেই মিষ্টি বাড়িতে কি কি ছিল? কি বলবে? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় সেই মিষ্টি বাড়িতে ছিল একটি ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ যার পাতা ছিল করতলের মতো, পাতা ছিল করতলের মতো, আর সাথে ছিল চিমনি এবং প্রাচীন জল তরঙ্গ। এটা হাতের করতলের মতো বলবে, হাতের করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জল তরঙ্গ ছিল। তারপরে দেখো আছে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হয়ে গিয়েছে? সব চূর্ণ হয়ে গেল বা আগুনে জ্বলে যাওয়ার কারণ কি? প্রশ্নটা আবার দেখো বলি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব চূর্ণ হওয়া এবং আগুনে জ্বলে যাওয়ার কারণ কি? কি বলবে? বীভৎস ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হয়েছিল? যেখানে ছিল শহর সেখানে দেখা দিল ছড়ানো কাঠ কয়লা, দোমড়ানো লোহার মৃত, পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের একটি কালো দাগ। রক্তের একটা কালো দাগ। কেন কালো দাগ? যুদ্ধে মানুষ আহত বা রক্তাক্ত হওয়ার পর বহু সময় পেরিয়ে গেছে, তাই রক্ত স্বাভাবিক কারণে কালো হয়ে গিয়েছে। একদিকে সময়ের দীর্ঘকালীনতা থেকে যেমন বোঝানো হয়েছে, তেমনি যুদ্ধ যে সব সময় সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করে, সেই ইশারায় এই কবিতায় উল্লেখিত আছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তার জন্য মেয়েটি কেন অপেক্ষা করেছিলেন? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বক্তার সঙ্গে মেয়েটির গভীর সম্পর্ক ছিল প্রেমের,
তাই সে বক্তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এ কথার মধ্য দিয়ে পরস্পরকে প্রেমের মূল্য জানানোর যে একটা সত্য অনুভব এখানে উপস্থাপিত হয়েছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসে তার যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কারণে এখানে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে কি বোঝানো হচ্ছে? নান বলতে এক সন্ন্যাসিনীকে বোঝানো হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? রক্তক্ষয়ী যুদ্ধের বিভৎস এবং ধ্বংসাত্মক প্রভাবে শিশু এবং সাধারণ মানুষের বাসস্থান ধ্বংস হয়েছিল। তো দেখো, আমি এতক্ষণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এবার দেখব এই কবিতা থেকে সম্ভাব্য কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা এইগুলো একটু দেখে নেবে। তোমরা প্রথম থেকে সাজেশন ভিত্তিক পড়বে না, আমি বারবার বলছি তোমরা টেক্সটটা ভালোভাবে খুঁটিনাটি পড়ো। এটা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে। দেখো 3 নম্বর প্রশ্ন এখান থেকে কি আসতে পারে? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা কেন স্বপ্ন দেখতে পারলো না? পরের প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, উক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শান্ত হলো দেবতারা, দেবতাদের শান্ত বলা হয়েছে কেন তা উল্লেখ করো। পরে দেখো আছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিত বাহী? এবার দেখো 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতা থেকে হতে পারে, সেগুলো দেখে নাও। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল, যুদ্ধের ফল কি হয়েছিল তা আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল তা উল্লেখ করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এই প্রশ্নটা আবার অনুরূপে আসতে পারে। অসুখী একজন কবিতা অনুসরণে যুদ্ধের অভিঘাত কিভাবে কথককে বিচলিত করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, এর মাধ্যমে বক্তার কোন বক্তব্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। আজকে লাস্ট প্রশ্ন দেখো, পাঠ্য কবিতাটি অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আরতির প্রকাশক। অসুখী একজন কবিতা অবলম্বনে এটি আলোচনা করো। তারপরে দেখো আছে, অসুখী একজন কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে তা আলোচনা করো। বন্ধুরা, তোমরা কবিতা, গল্প না ব্যাকরণ, কোন অংশটা বিস্তারিতভাবে আলোচনা চাও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টসের উপর বেস করে আমি রীতিমতো ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু করব। তোমরা অবশ্যই কমেন্টস করবে। আর ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।